প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সংবিধানের চতুর্থ ভাগ থেকে শুরু করব। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগে অনুচ্ছেদ রয়েছে 48 থেকে 64 পর্যন্ত। এখন আমরা শুরু করব। 48 থেকে 54 নম্বর অনুচ্ছেদ যেভাবে মনে রাখব, 48-এ রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিশংসন ও অপসারণের ক্ষমতা স্পিকারকে দিলেন। আরেকবার দেখে নিন। 48-এ রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিশংসন ও অপসারণের ক্ষমতা স্পিকারকে দিলেন। 48-এ হবে রাষ্ট্রপতি, ক্ষমা শব্দটি থাকলে হবে 49, মেয়াদে থাকলে হবে 50, দায়মুক্তি থাকলে হবে 51, অভিশংসন থাকলে হবে 52, অপসারণ থাকলে হবে 53, স্পিকার থাকলে হবে 54। চলুন এখন আমরা একবার অনুচ্ছেদগুলো দেখে নেব। 48 নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতি, 49 নম্বর অনুচ্ছেদে রয়েছে ক্ষমা প্রদর্শনের অধিকার, 50 নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতি পদের মেয়াদ, 51 নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতির দায়মুক্তি, 52 নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতির অভিশংসন, 53 নম্বর অনুচ্ছেদে রয়েছে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, 54 নম্বর অনুচ্ছেদে রয়েছে অনুপস্থিতি প্রভৃতি কালে রাষ্ট্রপতি পদে স্পিকার। এখন আমরা শিখব 55 থেকে 58 নম্বর অনুচ্ছেদ। 55 থেকে 58 নম্বর অনুচ্ছেদ যেভাবে আমরা মনে রাখব। 55-তে মন্ত্রিসভায় মন্ত্রীগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন। খেয়াল করবেন, 55-তে মন্ত্রিসভায় মন্ত্রীগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন। 55-তে হবে মন্ত্রিসভায়, মন্ত্রীগণ থাকলে হবে 56, প্রধানমন্ত্রী থাকলে হবে 57, অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ থাকলে হবে 58। এখন চলুন আমরা একবার অনুচ্ছেদগুলো দেখে নেব। অনুচ্ছেদ নাম্বার 55 মন্ত্রিসভা, অনুচ্ছেদ 56 মন্ত্রীগণ, অনুচ্ছেদ 57 প্রধানমন্ত্রী পদের মেয়াদ, অনুচ্ছেদ 58 অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ। এখন আমরা শিখব অনুচ্ছেদ নাম্বার 59। অনুচ্ছেদে রয়েছে স্থানীয় শাসন। এটা মনে রাখবো যেভাবে স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা চালু হয় 1959 সালে। এই 1959 সাল থেকে মনে রাখবো 59, তাহলে 59-এ রয়েছে স্থানীয় শাসন। 60 নম্বর অনুচ্ছেদ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। খেয়াল করব, স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা চালু হবার পর স্থানীয় শাসন সংক্রান্ত ক্ষমতা প্রতিষ্ঠানের উপর দেয়া হয়। খেয়াল করেন, স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা চালু হবার পর স্থানীয় শাসন সংক্রান্ত ক্ষমতা প্রতিষ্ঠানের উপর দেয়া হয়। এখন স্থানীয় শাসন 59 হলে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা হবে 60 নম্বর অনুচ্ছেদে। 61 নম্বর অনুচ্ছেদ সর্বাধিনায়কতা। এখানে খেয়াল করবেন স, বা, ধি, না, অ আর ক, এখানে বর্ণ রয়েছে 6টি, এর সাথে তা যোগ করলে হয় 1টি, তাহলে 6 আর 1 হয় 61। 61 নম্বর অনুচ্ছেদে রয়েছে সর্বাধিনায়কতা। এখন আমরা যাব অনুচ্ছেদ 62। অনুচ্ছেদ 62 হচ্ছে প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি। এটা মনে রাখবো যেভাবে বাংলাদেশের 62টি প্রতিরক্ষা কর্মবিভাগ রয়েছে, 62টি প্রতিরক্ষা কর্মবিভাগ রয়েছে। এখান থেকে আসলো অনুচ্ছেদ 62 নম্বর প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি। অনুচ্ছেদ 63 1963 সালে ভারত পাকিস্তান দ্বিতীয়বারের মতো যুদ্ধে জড়িয়ে পড়ে। মনে রাখবো 1963 সালে ভারত পাকিস্তান দ্বিতীয়বারের মতো যুদ্ধে জড়িয়ে পড়ে। এই 1963 সাল থেকে 63, তাহলে 63 নম্বর অনুচ্ছেদে রয়েছে যুদ্ধ। অনুচ্ছেদ 64 অ্যাটর্নি জেনারেল। মনে রাখবো যেভাবে অ্যাটর্নি জেনারেলের অবসরের মেয়াদ 64 বছর। কি বললাম? অ্যাটর্নি জেনারেলের অবসরের মেয়াদ 64 বছর। তাহলে অ্যাটর্নি জেনারেল রয়েছে 64 নম্বর অনুচ্ছেদে। এখন আমরা যাব সংবিধানের পঞ্চম ভাগ আইনসভায়। সংবিধানের পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা। এখানে অনুচ্ছেদ রয়েছে 65 থেকে 93 পর্যন্ত। 65 থেকে 79 অনুচ্ছেদ মনে রাখার কৌশল, এটা একটু ভালো করে দেখে নেবেন, আর 2-3 বার পড়লেই মনে থাকবে। 65-তে সংসদ সদস্যগণ শূন্য পারিশ্রমিকে অর্থদণ্ড ও পদত্যাগের কারণে দ্বৈত অধিবেশনে ভাষণের অধিকার স্পিকারকে দিলেন, কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন। আমরা এই অনুচ্ছেদগুলো মনে রাখব
যে 65-তে সংসদ, সদস্যগণ হবে 66, শূন্য হবে 67, পারিশ্রমিকে হবে 68, অর্থদণ্ড হবে 69, পদত্যাগের কারণে হবে 70, দ্বৈত হবে 71, অধিবেশনে কথাটি থাকলে হবে 72। এই ভাষণের অধিকার, এটা একটু খেয়াল করবেন, যদি ভাষণের অধিকার থাকে এই ভাষণটা হবে 73 আর অধিকারটা হবে 73-এর ক। স্পিকার থাকলে হবে 74, তারপর হচ্ছে কোরাম থাকলে হবে 75, স্থায়ী কমিটি থাকলে হবে 76, ন্যায়পাল থাকলে হবে 77, বিশেষ অধিকার ও দায়মুক্তি থাকলে হবে 78, সচিবালয় থাকলে হবে 79। এখন আমরা অনুচ্ছেদগুলো একবার দেখে নেব। 65 নম্বর অনুচ্ছেদ রয়েছে সংসদ প্রতিষ্ঠা। 66 নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা। এখানে একটু খেয়াল করবেন, সংসদে নির্বাচিত হয় সদস্যগণ। আমরা নোটে যেটা বলছিলাম সংসদ সদস্যগণ, তাহলে এই সদস্যগণ কি হয়? সংসদে নির্বাচিত হয়। তাহলে 66 নম্বর অনুচ্ছেদ সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা। 67 নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদের আসন শূন্য হওয়া। 68 নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদ সদস্যের পারিশ্রমিক প্রভৃতি। 69 নম্বর অনুচ্ছেদে রয়েছে শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদণ্ড। 70 নম্বর অনুচ্ছেদে রয়েছে রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। 71 নম্বর অনুচ্ছেদে রয়েছে দ্বৈত সদস্যতায় বাধা। 72 নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদের অধিবেশন। 73 নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদের রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 73-এর ক নম্বর অনুচ্ছেদে রয়েছে সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। এই ভাষণ থাকলে হবে 73 আর অধিকার থাকলে হবে 73-এর ক। 74 নম্বর অনুচ্ছেদ স্পিকার ও ডেপুটি স্পিকার। 75 নম্বর অনুচ্ছেদ কার্যপ্রণালী বিধি, কোরাম প্রভৃতি। 76 নম্বর অনুচ্ছেদ সংসদের স্থায়ী কমিটি সমূহ। 77 নম্বর অনুচ্ছেদ ন্যায়পাল। 78 নম্বর অনুচ্ছেদ সংসদ সদস্যের বিশেষ অধিকার ও দায়মুক্তি। 79 নম্বর অনুচ্ছেদ সংসদ সচিবালয়। আপনারা নোটসগুলো যখন দেখবেন নোটসের নিচে হাইলাইট করা আছে, এগুলো দেখলে আপনারা সুন্দর করে জিনিসগুলো বুঝতে পারবেন। অনুচ্ছেদ 80-তে যাব এখন আমরা। আইন প্রণয়ন পদ্ধতি। মনে রাখতে হবে আইনে 80, তাহলে 80 নম্বর অনুচ্ছেদে রয়েছে আইন প্রণয়ন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন 81, 82, 83, 84, 85 এবং 86 নম্বর অনুচ্ছেদ সবগুলো পাশাপাশি রয়েছে। আমরা একটু মনোযোগ সহকারে দেখলে বিষয়গুলো বুঝতে পারবো। অনুচ্ছেদ নাম্বার 81 হচ্ছে অর্থ বিল। এটা মনে রাখবো যেভাবে হোটেলে অর্থ বিল আমি একা দিয়ে আসি, তাহলে একা দিয়ে আসি থেকে 81 কী করলেন? হোটেলে অর্থ বিল দিয়ে আসলেন। এরপরে দেখেন অনুচ্ছেদ নাম্বার 82 আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ। হোটেলে অর্থ বিল দেওয়ার জন্য আমাকে আর্থিক বা অর্থের ব্যবস্থা করতে হয়েছিল। অর্থের ব্যবস্থা না করলে তো হোটেলে অর্থ বিল দেওয়া যাবে না। তো হোটেলে অর্থ বিল দেওয়ার জন্য অর্থের ব্যবস্থা করতে হয়েছিল, তাহলে অর্থ বিল আমরা শিখেছি 81, তাহলে অর্থ বিল 81 হলে আর্থিক ব্যবস্থাবলী হবে 82। অনুচ্ছেদ নাম্বার 83 খেয়াল করবেন সংসদের আইন ব্যতীত করারোপে বাধা। আর্থিক ব্যবস্থার কারণে আমরা যখন আর্থিক ব্যবস্থাটা আমাদের হয়ে যায় তার কারণে আমার করারোপে বাধা তৈরি হয়, আমি কর দিতে পারি না। এইটা মনে রাখবো এভাবে, আর্থিক ব্যবস্থা 82 হলে করারোপে বাধা হবে 83। অনুচ্ছেদ 84 সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। মনে রাখবেন করারোপে বাধার কারণে আমাকে তহবিল সংযুক্ত করতে হয়েছিল। তাহলে মনে রাখবো করারোপে বাধা 83 হলে সংযুক্ত তহবিল 84। অনুচ্ছেদ নাম্বার 85 তহবিল সংযুক্ত করার কারণে আমাকে অর্থের নিয়ন্ত্রণ করতে হবে। আমি যখন তহবিলটাকে আমার কাছে আনবো সেই তহবিলটাকে আমাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সংযুক্ত তহবিল শিখেছি 84, তাহলে সংযুক্ত তহবিল 84 হলে অর্থের নিয়ন্ত্রণ হবে 85। অনুচ্ছেদ নাম্বার 86 খেয়াল করবেন প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ। এখন মনে রাখবো যেভাবে কিন্তু অর্থের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সরকারকে হিসাব দিতে হয়েছিল। আমি যে অর্থটা নিয়েছিলাম সেটার হিসাব দেওয়া না পারার কারণে আমাকে সরকারকে হিসাব দিতে হয়েছিল। তাহলে অর্থের নিয়ন্ত্রণ 85 হলে সরকারি হিসাব হবে 86।
এখন 87 নম্বর অনুচ্ছেদ শিখব। বার্ষিক আর্থিক বিবৃতি। এই বার্ষিক আর্থিক বিবৃতি এর সাথে 80, এই সাথে 80 থেকে 87। এখন আমরা শিখব 88 থেকে 93 নম্বর অনুচ্ছেদ কিভাবে মনে রাখা যায়। মনে রাখবেন 88তে দায় সম্পর্কিত পদ্ধতি, তারপর হচ্ছে আইন, তারপর হচ্ছে অতিরিক্ত মঞ্জুরি, তারপর হচ্ছে ভোট, তারপর হচ্ছে ক্ষমতা। এটা এভাবে মুখস্থ করা যায়। 88 থেকে দায় সম্পর্কিত পদ্ধতি, আইন, অতিরিক্ত মঞ্জুরি, ভোট, ক্ষমতা। 88 থেকে দায় সম্পর্কিত পদ্ধতি হবে 89, আইন হবে 90, অতিরিক্ত মঞ্জুরি হবে 91, ভোট হবে 92, আর ক্ষমতা হবে 93 নম্বর অনুচ্ছেদ। এখন আমরা একবার অনুচ্ছেদগুলো দেখে নেব। অনুচ্ছেদ 88 রয়েছে সংযুক্ত তহবিলের উপর দায়। অনুচ্ছেদ 89 রয়েছে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। অনুচ্ছেদ 90 রয়েছে নির্দিষ্টকরণ আইন। অনুচ্ছেদ 91 রয়েছে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি। অনুচ্ছেদ 92 রয়েছে হিসাব, ঋণ প্রভৃতির ওপর ভোট। অনুচ্ছেদ 93 রয়েছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। এখন আমরা যাব সংবিধানের ষষ্ঠ ভাগে। সংবিধানের ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। এখানে অনুচ্ছেদ রয়েছে 94 থেকে 117 পর্যন্ত। এই 94 থেকে 99 অনুচ্ছেদ মনে রাখার কৌশল। মনে রাখবেন 94-এ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, তারপরে হয় বিচারক নিয়োগ, তারপরে হয় বিচারকদের পদের মেয়াদ, তারপর প্রধান বিচারপতি নিয়োগ, তারপর অতিরিক্ত বিচারকগণ, তারপর অবসর গ্রহণ। মনে রাখবেন 96-এ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, তার 95-এ হয় বিচারক নিয়োগ, 96-এ হয় বিচারকদের পদের মেয়াদ, 97-এ হয় প্রধান বিচারপতি নিয়োগ, 98-এ হয় অতিরিক্ত বিচারকগণ, আর 99-এ হয় অবসর গ্রহণ। এখন আমরা একবার অনুচ্ছেদগুলো দেখে নিব। অনুচ্ছেদ 94 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। অনুচ্ছেদ 95 বিচারক নিয়োগ। অনুচ্ছেদ 96 বিচারকদের পদের মেয়াদ। অনুচ্ছেদ 97 অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ। অনুচ্ছেদ 98 সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ। অনুচ্ছেদ 99 অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা। এখন আমরা শিখব অনুচ্ছেদ 100। অনুচ্ছেদ 100 হচ্ছে সুপ্রিম কোর্টের আসন। এটা মনে রাখবে এভাবে, সুপ্রিম কোর্টের আসন সংখ্যা 100টি। এই 100টি থেকে অনুচ্ছেদ 100, আর সুপ্রিম কোর্টের আসন থেকে সুপ্রিম কোর্টের আসন। 101 নম্বর অনুচ্ছেদ হাইকোর্ট বিভাগের এখতিয়ার। মনে রাখবেন এই 101 এবং 103 আমরা পাশাপাশি শিখব, তাহলে আমাদের মনে থাকবে। 101 হচ্ছে হাইকোর্ট বিভাগের এখতিয়ার, 103 হচ্ছে আপিল বিভাগের এখতিয়ার। এটা মনে রাখবো যেভাবে, হাইকোর্ট বিভাগের 101 ধারায় আমার শাস্তি হবার কারণে আপিল বিভাগের 103 নং ধারায় আমাকে জামিন নিতে হয়েছে। খেয়াল করবেন, মজা আছে যে হাইকোর্ট বিভাগের 101 ধারায় আর আপিল বিভাগের 103 ধারায়। তাহলে 101-এ রয়েছে হাইকোর্ট বিভাগের এখতিয়ার, 103-এ রয়েছে আপিল বিভাগের এখতিয়ার। এখন 102 নম্বর অনুচ্ছেদটা শিখব। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। এটা মনে রাখবো এভাবে, হাইকোর্ট বিভাগের 51টি আদেশ ও 51টি নির্দেশ রয়েছে। তাহলে কার রয়েছে? হাইকোর্ট বিভাগের। 51 যোগ 51 সমান সমান 102-এ রয়েছে কতিপয় আদেশ ও নির্দেশ। অনুচ্ছেদটা একবার দেখে নেবেন। 102 নম্বর অনুচ্ছেদে রয়েছে কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। এখন আমরা শিখব অনুচ্ছেদ 104 থেকে 113। 104 থেকে 113 অনুচ্ছেদ মনে রাখার কৌশলটা একবার দেখে নেব। 104-এ কোনো কিছুর পরোয়ানা না করার কারণে আমার বিরুদ্ধে রায় হয়, যা উপদেষ্টাদের বিধি প্রণয়ন ক্ষমতা বলে কোর্ট অফ রেকর্ড হয়। আবার তা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ না করার কারণে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর করে সেটি কার্যকর করতে সহায়তা করে কর্মচারীগণ। এখান থেকে মনে রাখবো এভাবে, 104-এ পরোয়ানা, তাহলে 105-এ হবে রায়, 106-এ হবে উপদেষ্টাদের, 107-এ হবে বিধি প্রণয়ন ক্ষমতা, 108-এ হবে কোর্ট অফ রেকর্ড, 109-এ হবে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, 110-এ হবে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর, 111 নম্বরে হবে কার্যকর, 112 নম্বরে হবে সহায়তা, আর 113 নম্বরে হবে কর্মচারীগণ। এখন আমরা একটু অনুচ্ছেদগুলো দেখে নিব।
104 নম্বর অনুচ্ছেদ আপিল বিভাগের এই পরোয়ানা জারি ও নির্বাহ। 105 নম্বর অনুচ্ছেদ আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। 106 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। 107 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। 108 নম্বর অনুচ্ছেদ কোর্ট অফ রেকর্ড, মনে রাখবেন কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 109 নম্বর অনুচ্ছেদ আদালতসমূহের ওপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ। 110 নম্বর অনুচ্ছেদ অধস্তন্য আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। 111 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা। 112 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের সহায়তা। 113 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। এখন আমরা শিখব 114 থেকে 117 নম্বর অনুচ্ছেদ কিভাবে মনে রাখা যায়। 114তে প্রতিষ্ঠা, তারপর নিয়োগ, তারপর নিয়ন্ত্রণ ও স্বাধীন, তারপর ট্রাইব্যুনাল সমূহ। মনে রাখবেন 114তে প্রতিষ্ঠা, 115তে হবে নিয়োগ, 116তে হবে নিয়ন্ত্রণ, আর 116 কয়ে হবে স্বাধীন, তারপর 117তে হবে ট্রাইব্যুনাল সমূহ। তো একবার অনুচ্ছেদগুলো দেখে নিন। 114 নম্বর অনুচ্ছেদ অধস্তন্য আদালত সমূহ প্রতিষ্ঠা। 115 নম্বর অনুচ্ছেদ অধস্তন্য আদালতে নিয়োগ। 116 নম্বর অনুচ্ছেদ অধস্তন্য আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। 116 ক বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। দেখেন নিয়ন্ত্রণ স্বাধীন, নিয়ন্ত্রণ হচ্ছে 116, স্বাধীন হচ্ছে 116 ক। 117 নম্বর অনুচ্ছেদ রয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কেউ এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি কমেন্ট ও লাইক করবেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই সংবিধানের অনুচ্ছেদগুলো বারবার যখন আপনারা দেখবেন তাহলে অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভিডিওগুলো পারলে 2-3 বার করে দেখে নেবেন এবং নিজের ফেসবুকে শেয়ার করে রাখবেন যাতে ভিডিওগুলো বারবার দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই।